আচ্ছা, সরি ভাইয়া, ইটস মাই মিস্টেক। আমি ঠিক করে বুঝিয়ে বলতে পারিনি আপনাদের। আপনি আমার কথা অপমানিত হবেন না প্লিজ। ক্ষমা করবেন আমাকে। আসলে আমরা জানতে চাচ্ছিলাম মায়ের স্বামীকে। ছায়ার কথায় নরম হয়ে আসার ভাব টানলো মুখে নাদিম। ভাব নিয়ে বলল, আচ্ছা যাও যাও, মাফ করলাম তোমাকে। তুমি কি মনে রাখবা নাদিম কি দিলদার মানুষ ছিল? সিনিয়রকে অপমান করার পরও ক্ষমা পেয়ে গেল। দারুণ হাসলো ছায়া। কৃতজ্ঞতার স্বরূপ বলে উঠল নাদিমকে, আপনি আমাকে ক্ষমা করেছেন, এটাই আমার বড় কপালের ভাগ্য। সত্যি ভাইয়া, আপনার মতো আজকাল দিলদার মানুষ পাওয়া যায় না, দুনিয়া থেকে একেবারে বিলুপ্ত। আপনি দয়ালু ব্যক্তি, দিলদার মানুষ। আমি কৃতজ্ঞতা আপনার ক্ষমা পেয়ে। ভাইয়া, আপনি যদি একটু কষ্ট করে বলতেন আপনার ভাইয়া নামক মানুষটি সম্পর্কে, তাহলে আমাদের ছোট ছোট মনের কৌতূহলটা দমে যেত আর কি। জহুরি চোখে তাকালো রাহাত। মেয়েটিকে নাদিমের প্রশংসা করলে নাকি পুনরায় ভদ্র ভাষায় অপমান করল বোঝা দায়, কিন্তু নাদিম ছায়া ভাবি প্রশংসা পেয়ে পঞ্চমুখ। খুশিতে আটখানা ভাব টানল মুখে, তাই খুশিতে কত কত ভাব করে বলল, ধন্যবাদ ধন্যবাদ। জুনিয়র হয়ে সিনিয়র এতটাই সম্মান দেখানো কলিজা লাগলো মোরে। তবে ভাইয়ের সম্পর্কে ভাবি বলতে পারবে ভালো, তাই না ভাবি? থমথমে খেয়ে অসহায় দৃষ্টিতে চোখ মেলে তাকালো মায়া ছায়ার দিকে। সাথে সাথে দুজন চোখাচোখি হয় ছায়ার সাথে। ছায়া কিছু বলা তার পূর্বে মুখ খুলে মায়া ধীর কণ্ঠে বলল, কিন্তু আমি আপনার ভাইকে চিনি না তো ভাই। পাশ থেকে আহাজারি করে উঠল রাফি। নজবিল্লা নজবিল্লা, এমন কথা স্বামী সম্পর্কে বলতে নেই ভাবি, ভাই শুনলে রাগ করবে। রাফির আহাজারিতে চটাং করে ফুরুত কাটল। টিয়া এতক্ষণ চুপ করে থাকলো, অবশেষে মুখ হলো সে। উত্তেজনা করে বসলো নতুন প্রশ্ন, তাহলে আপনার ভাই থাকেন কই? নাদিম চোখ ঘুরিয়ে জহুরি দৃষ্টিতে তাকায় টিয়ার মুখ পানে। পুনরায় একই ভঙ্গিতে বলে উঠল, কেন বাড়িতেই থাকেন না? মানে কোথায় থেকে আসেন আপনার ভাই? বাড়ি থেকে আসে। থমথমে গেল টিয়া। অর্ধেক হয়ে শান্ত হওয়ার চেষ্টা করে বলো, টিয়া মজা নিচ্ছে কেন ভাইয়া? কপাল কুচকে বলো নাদিম, আমি কোথায় মজা নিলাম? তুমি ঠিকঠাক প্রশ্ন করতে পারো না, তাতে আমার দোষ। হতবাক হলো টিয়া। সে কিছুই বলবে তার আগে ফুরুম কাটলো ছায়া। বিনীত সুরে বলল, সরি ভাইয়া, টিয়া ভুলভাল প্রশ্নের জন্য। বরং আমি সুন্দর করে আপনাকে প্রশ্নগুলো করি কেমন? আসলে ভাইয়া, আপনার ভাইয়ের নাম, বাবার নাম কি, ওনার বাড়ি কোথায়? নাদিম গুরুগম্ভীর হওয়ার চেষ্টা করলো ছায়ার সামনে। রাহাতের কাঁধ থেকে নিজের হাতটা নামিয়ে শটান হয়ে দাঁড়ালো। গম্ভীর মুখে বলল, ভাইয়ার নাম PNI। ভাইয়ার বাবার নাম আব্বা। ভাইয়ার বাড়ি হলো যেখানে ভাই থাকেন সেখানে। আর কিছু বালিকা? মুহূর্তের আগে ভিতরে রিডি করে উঠল ছায়াটিয়া। এতক্ষণ যাবৎ এতটা কসরত করে বিন্দুমাত্র তথ্য বের করতে পারেনি ভাই নামক মানুষটির। উল্টো তাদের নিজেদের কথা জালে ফাঁসে অপদমস্তক করল। মজা নিল। অধৈর্য সয়ে রয়ে গেল ছায়া। রাগে হাসির চেষ্টা করে চিবিয়ে চিবিয়ে বলল, না ভাইয়া থাক, অনেক উপকার করেছেন আপনি আমাদের। এটা উপকার না করলেও পারতেন। জাস্ট একটা উপকার বাকি আছে আপনার ভাইয়া, করবেন সেটা? অবশ্যই বালিকা, তোমার জন্য এই মুহূর্তে সব করতে পারো, বলে ফেলো। আহা, আমাকে ধন্য করলেন আপনি ভাইয়া। আমি অনেকটা কৃতজ্ঞ আপনার প্রতি। আপনার এই ঋণ কখনোই শোধবোধ করার নয় ভাইয়া। যাক পাগলি, ঋণ শোধবোধ করার কি আছে, আমরাই তো। থমথমে খেয়ে গেল নাদিমের নাটকীয় কথায়। প্রশ্রয় দিল না নাদিমকে। প্রসঙ্গ পাল্টিয়ে বলল, PN মানে কি ভাইয়া? নাদিম ঠোঁট উল্টে সঙ্গে সঙ্গে বলে, পাতা নাহি PM। চুপ করে গেল ছায়া। পুনরায় প্রশ্ন করা জো হলো না, কিন্তু অবশেষে বিরক্ত মুখ খুলল নুহাস। চেতন কণ্ঠে বলল, শালারা ভাবিদের আটকাইয়া রাইখা গল্প করস। ভাই এইটা শুনলে তোদের উদ্ধার মুখে বুধা বানাই দিবে। তাড়াতাড়ি যেতে দে ভাবিদের, নয়তো যে কোনো সময় তাণ্ডব হইতে পারে।
তগো জন্য ভাবি ক্লাসে যান আপনি, বেয়াদবটির কথাগুলো শুনেন না। নুহাসের সতর্কবার্তা চুপ করে যা উপস্থিত সবাই। রাহাত সচকিত হয়ে গুমট কণ্ঠে বলল, ভাবি যান আপনি, কোনো সমস্যা হলে আমাদের জানবেন কেমন। চুপ থেকে নীরবে সম্মতি জানালো মায়া। রাহাতের কথা ছায়া হাত ধরে সেখানে প্রস্থান করল সাথে সাথে, কিন্তু পিছন থেকে শোনা গেল নাদিম রাফিক শব্দে হাসির আওয়াজ। 2:06 ফুটপাতে রাস্তা ধরে হেলে দুলে হাঁটছে মায়া। তার সঙ্গ দিচ্ছে ছায়া টিয়া, সাদা অ্যাপ্রনের সাথে কলেজে ব্যাগ পিছনে ঝুলানো। কলেজ হতে খানবাড়ি অনেকটা দূরে, রিক্সা করে গেলে প্রায় মিনিটের রাস্তা হবে, সেখানে হেঁটে গেলে 40 মিনিট লাগবে। মায়ার ড্রাইভার রহিমের চোখ ফাঁকি চুপি চুপি বের হয়ে এসেছে ছায়া টিয়ার সাথে কলেজ থেকে। মায়ার কলেজটিতে ইন্টার থেকে শুরু করে অনার্স মাস্টার সবই আছে। বিশাল বড় এরিয়া নিয়ে বানানো মায়ার নতুন কলেজটি। একটিতে ভবন, আরেকটিতে বিভাগ। নিজের ভবনের পিছনে গেট ধরে বের হয়ে আসে মায়ার বান্ধবীদের সাথে। মায়ার নতুন করে ফ্রেন্ড নেই এই কলেজে, কেউ হতে চায় না মায়ার ফ্রেন্ড। কেন হতে চায় না সেটা তার জানা, সেটা আপাতত মায়া জানে না। মায়ার স্কুল ফ্রেন্ড 2-3জন একত্রে বাংলা মিডিয়াম থেকে পাশ করে একই কলেজে ভর্তি হয়েছে, একই গ্রুপে। তাই বন্ধুত্ব গভীরতাটা একটু বেশি মায়ার। ছায়া টিয়ার ভিতর মায়া ছোট হলেও বুঝদার চলাফেরা করে। টিয়া খানিকটা চঞ্চল টাইপের মেয়ে, মায়া বোকা সোজা চলন টাইপের মেয়ে। সব মিলে ধূর সংকল্প তিনজনের মাঝে। তবে এই মুহূর্তে তিনজন যে চুপচাপ হাঁটছে রাস্তা দিয়ে সেটাও নয়, নন স্টপ বক বক করে যাচ্ছে মায়া আর টিয়া। ছায়া থেকে থেকে হাসছে ওদের কথায়। তিনজনের হাতে আইসক্রিম কোন ধরা। মায়া মুক্ত স্বাধীনভাবে হাঁটছে, উচ্ছ্বাস যে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে মুখশ্রী থেকে। পাশ দিয়ে করা হর্নের শব্দ করে সাই সাই করে যাচ্ছে গাড়ি ঘোড়া, থেকে থেকে অটোরিকশা টিং টিং শব্দ করে যাচ্ছে ব্যস্ত যান্ত্রিকে। মায়া ধ্যান নেই তাতে, নিজের মতো করে বারবার আইসক্রিম তুলছে মুখে। টিয়ার সাথে সাথে কথা বলতে বলতে দৃষ্টি যায় দূর রাস্তার কালো গাড়ির দিকে। পা দুটো ধীরে ধীরে স্থির হয়ে আসে জায়গায়, কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে। চেনার চেষ্টা করে মায়া যাকে দেখছে আসলে সেই ব্যক্তিটি কিনা। দূর থেকে চেহারাটা অস্পষ্ট হয়ে শরীরের গঠন বলছে মায়ার ধারণা ঠিক এই সেই ব্যক্তি। মায়ার সন্দেহ বসে আরও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকালো ব্যক্তিটি চারপাশ। একটা খোলা কফি শপের সামনে গাড়িটি থামল। সেখানটায় দাঁড়িয়ে আছে বডিগার্ড নামক কালো দেহি কঠিন চেহারা মানুষগুলো বন্দুক হাতে। কালো গাড়ির সাথে কালো পোশাকাধারী কালো মানুষগুলো কালো বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে মায়া চোখ চক চক ফক ফক করে ওঠে। বিগত 1 মাস পর অনাকাঙ্ক্ষী ব্যক্তিটি দেখা বা আশা আনন্দিত হইল মায়ার কোমল ছোট্ট বক্ষস্থল। আনন্দের উত্তেজনার সাথে সাথে লাফিয়ে উঠল রাস্তার কোনো দিক বিবেচনা না করে। তারুণ্য বলে উঠল ছায়া টিয়াকে, তোরা 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটে আসছি কেমন। কথাগুলো শেষ করে আর দাঁড়ালো না মায়া, দৌড়ে ছুটে গেল রাস্তার ওই পাশে। মায়া হঠাৎ এমন কাণ্ডে চমকালো ভকরালো ছায়া টিয়া হতচোখে পিছন থেকে অনবরত ডেকে সাবধান করল, মায়ু কই যাস তুই, এইভাবে ওদের রাস্তা ধরে দৌড়াস না, অ্যাক্সিডেন্ট করবি তুই। মায়া না সে কথা, দৌড়ালো নিজের গতিতে। আজ 1 মাস পর অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি দেখা পাবে সে, আর সেটা এমনি এমনি ছেড়ে দিবে সে না দেখা করে, কখনোই না। মায়া দৌড়াতে ব্যাঘাত ঘেটে সাই সাই করে গাড়ি ঘোড়া জন রাস্তা পার হতে বাধ্য সারল তাকে। তারপরে কোনো রকম হোঁচট খেয়ে দিয়ে পার হলো রাস্তা। দৌড়ে গিয়ে হাজির হলো সেই কাঙ্ক্ষিত মানুষটির সামনে। মায়া হাঁপানো দাপটটা তীক্ষ্ণ চলমান রেখে তৎক্ষণাৎ বলে উঠল সামনে ঘুরে থাকা ব্যক্তিটিকে, আপনি এসেছেন, আমি আপনাকে অনেকটা মিস করছি। মায়ার সহজ সরল স্বীকারোক্তি চকিত উঠল সামনে থাকা মানুষটি। দ্রুত পিছনে ঘুরে মায়াকে দেখে ভরকালো ভীষণভাবে।
আতঙ্কিত চোখে মুহূর্তে পাশের টেবিলে চোখ বুলিয়ে নিল। কাউকে শুকনো ঢোক গিল নিজের মধ্যে। ভয় উত্তেজিত হয়ে রোষপূর্ণ গলায় বলল, আস্তাগফিরুল্লাহ। কি কন ওইগুলা ভাবি? মারবেন নাকি আমারে? মিস করাটা কি খুব জরুরি ছিল আমারে ভাবি? না মানে আমার মনে হয় আপনার মিস করাটা ভুল করে রং নাম্বারে আমার লেগে গেছে, তাই না ভাবি? মায়া তুমুল গতিতে নিজের মাথা ঝাঁকিয়ে না বুঝল, অর্থাৎ সে ঠিক নাম্বার লাগিয়েছে। আসিফ মায়া মাথা নাড়ানো দেখে পুনরায় পাশের টেবিলে তাকালো ভক্ত দৃষ্টিতে। পরপর কয়েকবার নিজের মাঝে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে উঠল। আসিফের বিড়বিড় কথাগুলো কানে আসলো না মায়ার। মোলায়েম ঠোঁটে প্রসন্ন হাসি রেখা টেনে তাকিয়ে আছে আসিফের দিকে। আসিফ আর চোখে আবারও সামনে তাকায় মায়ের পিছনে হৃদের দিকে। হৃদ খোলা কফি শপে বাইরে টেবিলে বসে আছে নির্বাক ভঙ্গিতে। এই মুহূর্তে মায়া অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে বিন্দুমাত্র হেলদোল হলো না তার। হৃদের মুখশ্রীতে কি নিদারুণ কঠিনতা বহমান। সেই আগের ন্যায় গুরুগম্ভীর চোখ অনল বসে আছে। মায়ের উপস্থিত কি টের পায়নি নাকি মায়াকে লক্ষ্য করেনি হৃদ সেটা বুঝল না। আসিফ যাকে ঘিরে পাষণ্ড হৃদ খানের মনে সার্বক্ষণিক অস্থিরতা তোলপাড় থাকে, এক মুহূর্ত দূরে থাকতে পারছে না বলে মাস পার হতে না হতে পুনরায় দৌড়ে আসে বাংলাদেশে। সেই হৃদ খান নিজের সামনে মায়াকে দেখে একটা বার চোখ তুলে তাকালেও পর্যন্ত মনে হলো না তার। সে এতটাই নিজের কাজে ব্যস্ত। আদৌ কি মায়ার সামনে থাকলে হৃদ খানের কোনো কাজ বা ব্যস্ততা কাবু করতে পারে? মায়া থেকে হৃদ খানকে দূরে সরিয়ে রাখতে পারে? প্রশ্ন থাকলো আসিফের মনের কোঠায়। কই, সে তো বিগত মাস ধরে দেখেনি মায়া নামক মেয়েটি এড়িয়ে যেতে তাকে, বরং দেখেছে দূরে থেকে মায়ার জন্য ছটফট করতে, বেসামাল পাগলামো করতে। তাহলে আজ হঠাৎ এতটা ইগনোর কেন হৃদ খানের? আসিফ আর কিছু ভাবতে পারল না। তার আগে মায়ার ডাকে ধ্যান ভাঙল তার। চকিত ভঙ্গিতে তাকায় মায়ার উচ্ছ্বাসিত মুখশ্রীতে। মিনমিন গলায় বলে ওঠে, ভাবে আপনি কলেজ ছেড়ে এখানে কি করছেন? আপনার গাড়ি কই? আসিফের কথায় উত্তর করল না মায়া। আবার চুপ থাকলো না, মুখ খুলল। তবে পাল্টা উত্তর করার জন্য আসিফকে উৎসুক ভঙ্গিতে আদুরি গলায় বলে উঠল, ভাইয়া উনি কই? উনি কে ভাবি? আসিফ বুঝল না মায়া উনি বলার মানেটা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ার মুখশ্রীতে। কিছু একটা ভেবে পর মুহূর্তে দৃষ্টি ঘুরিয়ে পুনরায় ফেলল হৃদের মুখশ্রীতে। বারবার আসিফের চোখে আটকালো হৃদের কোমল স্বাভাবিক চেহারাটা। কিছুক্ষণ আগে সে কঠিনতা আর নেই। আসিফ বুঝল এই মুহূর্তে হৃদের দৃষ্টি টেবিলের উপর থাকলো সতর্ক, কান দুটো মনোযোগ সবটাই এই দিকে রাখা তার। সেই সাথে বুঝল মায়া উনি কই কথাটার অর্থ, কিন্তু হৃদের ভয়ে কিছু বলল না। মায়াকে হৃদে নিষেধাজ্ঞা আছে, তার উপর হৃদ বাংলাদেশে আছে এই বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেছে সে। অবজ্ঞা আসিফ প্রসঙ্গ পাল্টায়। মায়ার কথায় উত্তর না দিয়ে সেও পাল্টা প্রশ্ন করে বলে, ভাবি আপনি একা এই রাস্তায় কি করছেন? ড্রাইভার কই আপনার? আমি পালিয়েছি কলেজ থেকে। ড্রাইভার কাকু চোখ ফাঁকি দিয়ে বান্ধবীদের সাথে। এখন বলুন উনি কই, আসেনি কেন আপনার সাথে? আসিফ খানিকটা হাঁসফাঁস করে উঠে ভাই ভাবির মধ্যকার অবস্থা করুণ হাল তার। একদিকে ভাই না করেছে তার তথ্য দিতে, অন্যদিকে ভাবি জেদ করেছে সেই তথ্য আদায় করতে। সে একা নিরপেক্ষ প্রাণী। হাঁসফাঁস করে পুনরায় দৃষ্টি মেলে তাকায় হৃদের দিকে। সাথে সাথে চোখাচোখি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। হৃদ কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। আসিফ সেই দৃষ্টি বুঝে পুনরায় প্রসঙ্গ পাল্টায়। ধীর কণ্ঠে বলে, ভাবি আপনি বাসায় যান, আমি আপনার বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের লোক আপনাকে বাসায়। আসিফ থামে। মায়া থামিয়ে দেয় আসিফকে। দুহাত মুঠো ভর্তি দুটো কোন আইসক্রিম ধরা। একটা অর্ধেক খেলো, অন্যটা সম্পূর্ণ নিজের মুঠে ভর্তি আস্ত কোন আইসক্রিমটা এগিয়ে দেয় আসিফের দিকে। ইশারায় বুঝিয়ে বলে
নিন নিন খান, এটা ভালো আইসক্রিম, আমি খাইনি, একদম ফ্রেশ, আপন ভাইয়া না আমার, তাই এটা আপনাকে দিলাম, আপনি খান, আমি নিজে কিনে এনেছি রাস্তা মোড় থেকে, আপনি ভাইয়া বলে দিলাম, নয়তো আমি আমার জিনিস কাউকে দেই না। কি হলো, নিন নিন। আসিফ মাথায় হঠাৎ অতি ভদ্র ব্যবহার সুচারু কারণ ধরতে পারল না সে, কিন্তু হৃদ ঠিকই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়ার মাথায় যে কিছু একটা চলছে সেটা ঠিক বুঝতে পারছে হৃদ, কিন্তু সেটা কি বোঝার জন্য চুপ রইল আসিফ। আর চোখে হৃদকে এক পলক দেখে নিয়ে বলে, ইয়ে ভাবি ধন্যবাদ, লাগবে না আমার, আসলে আমি এসব আইসক্রিম খাই না। খান না বললেই হলো, বোনরা দিলে ভাইরা জাতিগতভাবে খেতে হয়, জানেন না সেটা? কিছুক্ষণ আগে না আপনাকে আমি ভাই ডেকেছি, এই মুহূর্তে না আমি আপনার বোন হলাম, এরপরে মুহূর্তে আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন ভাইয়া। আপনি জানেন না সম্পর্ক ছিন্নকারী মানুষগুলো কখনো জান্নাতে যাবে না? থমথম খেয়ে যায় আসিফ। মায়ার মুখে সম্পর্কে ছিন্নকারী পরিণতি শুনে থমথম গলায় বলে, তাহলে কি আমি জাহান্নামে যাব ভাবি? অবশ্যই যাবেন, আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করছেন মাত্রই, তাতে কি আমি বোন হয়ে শেষ অবধি সম্পর্ক দায়িত্ব পালন করব, দরকার হলে আপনাকে জাহান্নামের রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসব, তারপরও সম্পর্ক ছিন্ন করব না। থমথমে খেয়ে যায় আসিফ, গভীরভাবে শোকের চিন্তায় পড়ে যায়। সামান্য আইসক্রিম না রিজেক্ট করাতে যদি সম্পর্ক ছিন্ন হয়, তাহলে তারা জাহান্নামটাও নিশ্চিত। দ্রুত হাতে মায়ার থেকে আইসক্রিম তুলে নেয়, আইসক্রিম প্যাকেটে ছাড়িয়ে সঙ্গে সঙ্গে কামড় বসায় থাকে। আপাতত সে জাহান্নামে যেতে চায় না, তার হিসেব খাতা এমনিতেও ভারী হয়ে আছে, গ্যাংস্টারের ডান হাত হয়ে নতুন করে আর ভারী করতে চায় না। আসিফ আইসক্রিম খেতে খেতে বলে, ভাবি আইসক্রিম খেয়ে সম্পর্ক বাঁচালাম, এবার আমার জাহান্নাম হবে না তো? মায়া মিষ্টি এসে না বোধক মাথা নাড়ে। আসিফ তো দেখে আবারও প্রশান্তিতে আইসক্রিমে কামড় বসায়। মায়া এবার নিজের খাওয়া আইসক্রিমটা প্যাকেট ছাড়াতে তাকে কামড় বসাতে বলে, এবার বলে ফেলুন তো উনি কোথায়? আসিম এবারও মায়ের প্রশ্নটা অতি সন্দর্পণে এড়িয়ে যেতে চায়, তাই প্রসঙ্গ পাল্টে স্বাভাবিক ভঙ্গিতে আইসক্রিম খেতে খেতে বলল, ভাবি আপনার গাড়ি চলে এসেছে, ওই তো ড্রাইভার চাচা অপেক্ষা করছে, চলুন আপনাকে গাড়ি অবধি এগিয়ে দিয়ে আসি। আসিফের কথা ভুরু কুঁচকে আসে। মায়ের তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, আপনি আমার আইসক্রিম খেয়ে আমাকে চলে যেতে বলছেন ভাইয়া? মায়ার কথায় খানিকটা ভিমরি আসিফ। খটকা লাগলো মায়ার হাবভাব, অবাক হলো আংশিক, চট করে বলে বসলো, কেন ভাবি আইসক্রিম খাইলে কি বলা যাবে না খাওয়ার জন্য? এটাতেও কি জান্নাত আছে নাকি? মায়া মোলায়েম কণ্ঠে সহজ সরল স্বীকারোক্তি বলে, আমি তো আপনাকে আইসক্রিম খাইয়ে ঘুষ দিচ্ছি ভাইয়া, আপনি আমার ঘুষ খেয়েছেন তো? এখন বলুন না ভাইয়া, আপনার ভাই কই? প্রচণ্ডভাবে ভিমরি খায় আসিফ, চোখ বড় বড় করতে হয় মুহূর্তে, অবাক কণ্ঠে বলে, আইসক্রিমটা আমাকে ভাই বোনের সম্পর্ক বলে নয়, বরং ভাইয়ের খবর নেওয়ার জন্য ঘুষ দিয়েছেন ভাবি। মায়া সব সুলভ মাথা নাড়িয়ে সম্মতি জানায় আসিফকে। মুহূর্তে হতবুদ্ধি হয়ে যায় আসিফ, তাকে এইভাবে ফাঁদে ফেলানো ভাই বলে এত বড় ধোকা দিল ভাবি, একটা আইসক্রিম দিয়ে সোজা ঘুষখোর বানাল দিল তাকে। ধোকা দিল তো দিলই, সেই সাথে এত বড় অপবাদ দিল। ডাইরেক্ট সম্পর্ক ছিন্নকারী নামে জান্নাত জাহান্নাম কত কিছুই না বুঝালো বিগত 2 মিনিট, আর 3য় মিনিটে সে শুধালো তার বিগত 2 মিনিট পাতানো বোনটি তাকে বড়সড় একটা ধোকা দিয়ে দিয়েছে। ইতিমধ্যে আসিফ আহত হয়ে ভীষণ কষ্টে জর্জরিত হয়ে নিজের খাওয়া আইসক্রিমটির সাথে সাথে মায়াকে ফিরিয়ে দিতে বলে, আপনার আইসক্রিম খাবো না ভাবি, নিয়ে যান ভাবি। মায়া একটা বুড়ো কুচকে তাকায় আসিফের খাওয়া আইসক্রিম দিকে, বলে, আমি কি আপনার
অর্ধেক খাওয়া আইসক্রিম দিচ্ছিলাম। আসিফ নিজের আধ খাওয়া আইসক্রিমটা হাতে গুটিয়ে নিতে নিতে বলে, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি আপনার জন্য নতুন আইসক্রিম নিয়ে আসছি। আসিফের কথা আহত হলেও মায়া নিজে একটা আইসক্রিমের ভাগ দিয়ে বসে আনতে পারল না আসিফকে। মায়া জানতে চায় হৃদ কোথায়। নিজের অজান্তে হৃদের যেন মনটা ছটফট করছে। তার একটু খবর নিতে চাই, জানতে চায় হৃদ ভালো আছে কিনা। হৃদের তথ্য আসিফ ছাড়া অন্য কেউ ভালো জানে না। মায়ার ধারণা হৃদ বাংলাদেশে আসলে আসিফকে বাংলাদেশে দেখা যায়, আর এই কারণে মায়া হৃদের খবর জানতে চায় আসিফের থেকে। কিন্তু আসিফ বলতে নারাজ। মায়া মুখ ভার করে বলে, এমন করছেন কেন ভাইয়া, বলুন না উনি কোথায়। আসিফ চমকে ওঠে মায়া ছটফট দেখে। হতগম্ব দৃষ্টিতে তাকায় সামনে হৃদের দিকে। গম্ভীর মুখে ধীরতা সঙ্গে বসে আছে হৃদ। একবার মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেও মায়া পরপর কথাগুলো শুনে বুঝতে পারে মায়া কি চায়। তাই আসিফের দৃষ্টি তার উপর পড়ার আগে হৃদ নিজের দৃষ্টি ফিরিয়ে নেয় মায়া থেকে। মুখশ্রীতে গাম্ভীর্য ভাব টানে ক্ষীণতার সাথে। তার ঠিক সামনে বসে আছে আধবয়সী দুটো লোক, পেশাদার ব্যবসায়ী তারা, সেই সাথে এই কফি শপে ওনার। চোখে মুখে ভয়াত্মক আকুতি ভাব দুজনে, সেই সাথে মিনতি বাক্য ঠোঁটে আওড়াচ্ছে হৃদের সামনে। মায়া শুনল না সেই কথাগুলো, না ঘাড় ঘুরিয়ে দেখল হৃদের নিষ্ঠুরতাকে। মায়া মন্ত নিজের কাতরায়। আসিফ হৃদের ভাবান্ত না দেখে দমে যায়। বলার সাহস হলো না, ভাবি কষ্ট পাবে না। ভাই আপনার পিছনে রয়েছে দেখে নিন। কিন্তু বলা হলো না, মনে মনে চেপে গেল কথাগুলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখে বলল সম্পূর্ণ ভিন্ন বাক্য, ভাবি চলুন। আসিফের একই কথায় রাগ বাড়ে মায়া। শান্তশিষ্ট থাকা মায়া মুহূর্তে রাগে তীর করে উঠে কপাট রাগ নিয়ে বলে উঠল, না যাব না আমি, আগে পেট থেকে আমার আইসক্রিম বের করুন, তারপরে যাব আমি। থমথমে খেয়ে যায় আসিফ। আমতা আমতা করে বলে, জি ভাবি কি বলেন এসব, খেয়ে ফেলেছি আমি, সেটা কিভাবে বের করব আপনাকে, বরং আমি নতুন আইসক্রিম এনে দিচ্ছি দাঁড়ান। আগের ন্যায় জেদ ধরে বলে উঠল মায়া, একদম না, আমি কোনো নতুন আইসক্রিম নেব না। আপনি আমার আগের আইসক্রিমটা দিবেন পেট থেকে বের করে, যেটা আপনি খেয়েছেন। আমার আইসক্রিম আস্তা বানিয়ে দিবেন, নয়তো আমি বাসায় গিয়ে দাদাজানকে নালিশ করব আপনি আমার আইসক্রিম ছিনতাই করে খেয়েছেন মাঝ রাস্তা থেকে। আসিফ নিজের হাতে গলে যাওয়া আইসক্রিমটা এক পলক দেখে নিয়ে চোখ তুলে তাকায় মায়ার দিকে অসহায় দৃষ্টিতে। তাকে কি সুন্দর ফাঁদে ফেলে আইসক্রিম খাইয়ে বলছে এখন সেটা পেট থেকে বের করতে। আদৌ কি এটা সম্ভব? এই ছিল তার ভাবির মনে। সহজ সরল পোলা পাইয়া এইভাবে ধোকা দিল ভাবি তাকে শেষে। আসিফ মায়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকায় হৃদের দিকে। সাথে সাথে চোখাচোখি হৃদের কুঞ্চিত দৃষ্টির সাথে সূক্ষ্ম বলিষ্ঠ রেখা দৃশ্যমান হৃদের কুঞ্চিত কপালে। মায়া যে হঠাৎ এইভাবে পুলটিতে নেবে সে ধারণা হৃদের আংশিক ছিল, কিন্তু তার যেন যে এতটা ছটফট করবে সে ধারণা ছিল না তার। আসিফ করুণ দৃষ্টি মেলায় হৃদের দৃষ্টির সাথে, পারে না ঠোঁট উল্টে কেঁদে দিতে রাস্তায়। তাই হৃদকে নিজের চোখে ভাষা বোঝা আসিফ, যার অর্থ ভাই দেখছেন ভাবি কি কর আমারে গোল খাওয়ার বলে আইসক্রিম পেটে থাইকা বের করতে। এটা কি করা সম্ভব? কেমনে আইসক্রিম বাইর করুম কন? হৃদ বুঝল আসিফের চোখের ভাষা, তবে মুখে কিছু বলল না। মায়া আসিফকে অন্যমনস্কভাবে সামনে তাকিয়ে থাকতে দেখে রাগে আরও ফুসফুস করে উঠে। মুহূর্তে রাগে বিরক্তি নিয়ে আসিফের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ঘুরে পিছনে হৃদকে দেখার আগে হৃদ দ্রুততার সঙ্গে টেবিলের উপরে থাকা মেনু কার্ড নিয়ে নিজের চেহারা লুকায়িত করে ফেলে মায়ার সামনে। লুকাচুরি খেলা এবার মায়া দেখল না হৃদকে, বরং সামনে কিছু না দেখে একরাশ বিরক্তি নিয়ে তাকালো আসিফের দিকে। মায়া আরও কিছু বলবে আর আগেই আগমন ঘটে মায়ার টিম। দৌড়ে আসে মায়ার নিকট, হাঁপাতে হাঁপাতে মায়ের সামনে দাঁড়িয়ে টিয়া চট করে বলে ওঠে, বোন তুই কি দৌড়টাই না দৌড়ালি আমাদের? একটুর জন্য গাড়ির নিচে পড়তে পড়তে বাঁচলাম। উফ,
মায়া চমকে উঠে টিয়ার দিকে তাকায়। দৌড়ানোর ফলে এবার হাঁপাচ্ছে মেয়েটা। উজ্জ্বল শ্যামবনের চেহারা, রোদের তাপে লাল লাল আভা দৃশ্যমান। ছায়ার সেম অবস্থা। টিয়া বুকে হাত দিয়ে নিঃশ্বাস নেওয়ার মধ্যে দিয়ে এগিয়ে আসলো ছায়া। কপাটাক দেখিয়ে বলল, ঢং করিস? এইভাবে পাগলের মতো ছুটে আসলি কেন? একটু এদিক সেদিক হলেই তো অ্যাক্সিডেন্ট করতি। কেন এসেছিস সেখানে? ছায়া টিয়াকে দেখে যেন গলায় জোর বাড়ল মায়ার। আসিফের দিকে এর আগে কটমটো করে তাকে হাতের ইশারায় আসিফের দিকে আঙুল তাক করে ছায়াকে দেখিয়ে বলল, এই লোকটা আমার আইসক্রিম ছিনতাই করে খেয়েছে। মায়া আকস্মিক নালিশে আসিফ চমকালো, ভগড়ালো, ভয়ক্ত হলো এই ভেবে যে এতক্ষণে একজনকে সামলাতে তার দম বন্ধ হয়ে আসছিল টর্চারে। এখন সাথে আরও দুজন যোগ হলো। তার পরিণতি কি হবে ভেবে গা ভাসে, কাঁদতে ইচ্ছে করছে। হৃদের বিরুদ্ধে গিয়ে কিছু বলতে পারবে না মায়াকে, এতে হৃদ রেগে যেতে পারে। আর মায়াকে না বলে দাঁড়িয়ে থাকতে পারছে না একের পর এক লাঞ্ছনার কারণে। আসিফ অসহায় ভঙ্গিতে করুণ দৃষ্টিতে বিলাপ করে তাকিয়ে থাকে হৃদের দিকে। যার অর্থ, ভাই কিছু করেন, আমারে বাঁচান এখান থেকে। হৃদ দেখেও যেন দেখল না আসিফের সেই দৃষ্টিভঙ্গি। তার আগে আসিফের কানে আসলো টিনার ক্ষিপ্ত গলা, সাংঘাতিক লোক মাইরি, বাবার বয়সের লোক হাঁটুর বয়সী মেয়ে থেকে আইসক্রিম ছিনতাই করে খায়। বলি, দেখো তো ঠিকঠাক আছে, ফকাফক ঝকাঝক, তাহলে অকালে চুরিটা কেন ধরলেন? হ্যাঁ, আবার আইসক্রিম হাতে দাঁড়িয়ে আছেন, বুইড়া চোর কোথাকার। কথাটা বলতে না বলতে টিয়া এগিয়ে গিয়ে আসিফের হাত থেকে কেড়ে নেয় আধ খাওয়া গলিত আইসক্রিমটা। হতভম্ব হয়ে যায় আসিফ। তার 27 বছর বয়সে সে বুড়ো হয়ে গেল। হৃদ ভাইয়ের থেকে তো সে 3 মাসের ছোট আছে। তাহলে সে বুড়ো হলো কোথার থেকে? সে কালো না, আর না আনস্মার্ট। হ্যাঁ, হৃদ ভাইয়ের মতো সুন্দর না হলে যথেষ্ট সুন্দর পুরুষ সে, ফেলে দেওয়ার মতো না। তাহলে তাকে মেয়েটা বুইড়া চোর বলছে কেন? আর কি কষ্ট শেষ পর্যন্ত তাকে একটা আইসক্রিমের দায়ে চোর সাব্যস্ত করলো ভাবি। টিয়ার কথা পরপরই ক্ষীণ কণ্ঠে শুধালো ছায়া। বলে উঠল মায়াকে, মায়া চল এখান থেকে, এসব লোকের ভিড়ে না থাকাই ভালো। মায়া গেল না। জেদ ধরে অনল দাঁড়িয়ে রইল আসিফের দিকে। রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের জেদ রাগ মুখ ছিটকে ধমকের স্বরে পুনরায় বলে উঠল, কি হলো বলুন? উনি কোথাকার? আসিফ যেন শক্ত পাথর মূর্তির ন্যায় রূপান্তরিত হলো। করুণ দৃষ্টিতে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকা ছাড়া একটা কথাও মুখ থেকে বের হচ্ছে না। বোবা হয়ে আছে, কারণ এই মুহূর্তে আসিফ মুখ দিয়ে যা বের করবে তাই বিপদ হবে। মুখ খোলার উত্তর দিল হৃদ রেগে যাবে, আর না দিলে মায়া রেগে যাবে। তাই আপাতত সে চুপ থেকে নিজের জীবনটা বাঁচাতে চাইছে সে। আসিফ মায়ার বারবার প্রশ্ন, আবারও চোখ তুলে হৃদের দিকে তাকায়। এবার হৃদ ইশারায় আসিফকে কিছু বুঝতে চাইছে মায়ার অগোচরে। আসিফ উৎসুক হয়ে চোখ পিটপিট করে কপাল কুঁচকে তাকায় হৃদের দিকে। হৃদ নিজের হাতে মেনু কার্ডটা হালকা সরিয়ে গলা বারবার অন্য হাতে নিয়ে বুঝায় গলা কেটে মারা গেছে সে। আসিফ ঠিকঠাক বুঝল না হৃদের সেই ইশারা, তাই নিজে দৃষ্টি গাঢ় করে হৃদের ইশারা বোঝার চেষ্টা করে। আর মনে মায়ার সামনে বলে ওঠে, ভাই গলা কেটে মারা গেছে। ঝংকার তুলল মায়ার কানে আসিফের কথাটি। ভাই গলা কেটে মারা গেছে। মুহূর্তেই যেন মায়াকে স্তব্ধ নির্বাক করে দেয় আসিফের বেখালি ছোট কথাটি। রাগে ঝলঝল করে মায়ার চোখ দুটো মুহূর্তে যেন নিভে যায় ধমকা হাওয়ায়। সব রাগ ভাসিয়ে দিয়ে যা গভীর সমুদ্রে অটলে হাড় হিম করা তুষারপাতের মতো ঠান্ডা স্রোত ভয়ে যায় অঙ্গে অঙ্গে। মায়ার চোখ জোড়া শীতল, চারপাশ চেঁচামেচি শব্দ, কোনো কিছু কানে আসছে না। যেটা মস্তিষ্ক বারবার খানা দিচ্ছে সেটা হলো, ভাই গলা কেটে মারা গেছে। কত নিষ্ঠুর শোনালো এই বাক্যটি মায়ার কানে। দম বদ্ধকর বাক্য। মায়া বিশ্বাস করল না সেই কথাটি। তবে বড্ড অশান্ত হয়ে উঠল মনের কোঠায়। টান টান অস্বস্তি কাজ করল।
তোড়পাড় হলো রন্ধে রন্ধে। পুনরায় মস্তিষ্ক খানা দিল আসিফের ধ্বংসের দেওয়া বিষয়টি। মায়ার অশান্ত মন আবারও অশান্ত হলো। শান্তশিষ্ট দাঁড়িয়ে থাকা প্রতিমার মূর্তিটি যেন মুহূর্তে রুদ্ধচণ্ডী হয়ে উঠল আসিফের জন্য। আসিফকে ধ্বংস করার তাগিদে মুহূর্তে হাত পা চালিয়ে চাপিয়ে পড়ল আসিফের ওপর মায়া। নিজের সর্বোচ্চ দিয়ে খামছে ধরল আসিফের 2 হাতের পেশি। মায়া আকস্মিক আক্রমণের জন্য এই মুহূর্তে কেউ উপস্থিত ছিল না। তটস্থ হয়ে সবাই ভড়কে যায় মুহূর্তে। মায়াকে থামাতে এগিয়ে যায় মায়াটিয়া। দুইবার টেনে ধরে ছাড়িয়ে আনার চেষ্টা করে আসিফ থেকে, কিন্তু শেষ রক্ষা হলো না আসিফের। 2 হাতে কবজি ধরে লম্বালম্বিভাবে গভীর আঁচড় কাটে আসিফের হাতের উপর। সে ধ্যানস্থ ছিল হৃদের দিকে। মায়া হঠাৎ আক্রমণের তাল সামলাতে না পেরে 2 কদম পেছনে গেল। মায়া আক্রমণের প্রভাব থেকে বাঁচতে পারেনি সে। ছায়াটিয়া মায়া 2 হাতে টেনে ধরে আসিফ থেকে দূরে সরালেও মায়াকে থামানো যাচ্ছে না আসিফের আক্রমণ করা থেকে। বারবার তেড়ে যেতে চাচ্ছে আসিফকে মারার জন্য, আর মুখে আওড়াচ্ছে অসম্ভব রাগান্বিত বুলি আসিফের জন্য অসভ্য লোক, রাক্ষস লোক। সাহস কি করে হয় তোমার আমার হৃদ ভাইয়ের মৃত্যু বলার? আজ তোর জান আমি খেয়ে ফেলবো। তুই আমার আইসক্রিম খেয়ে আমার সাথে মিথ্যা বলছো? বের কর পেট থেকে আমার আইসক্রিম বের কর, নয়তো তোর পেটে ডায়রিয়া হবে। তুই সারা রাত বাথরুম পরে থাকবি, অভিশাপ দিলাম। রাক্ষস লোক, সাহস কি করে হয় তোর আমার হৃদ ভাইকে গলা কাটা বলা?